হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করব সোলো লিভিং সিজন 2 এর এপিসোড নাম্বার 4। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই জিনু যে ডিমন ক্যাসেলটা ছিল সেখান থেকে বাইরে বের হয়ে আসে। তো আমরা আগের এপিসোডে দেখেছিলাম যে তার এলিক্সার অফ লাইফ বানানোর জন্য 3টা ইনগ্রেডিয়েন্টের প্রয়োজন, সেখান থেকে সে 2টা অলরেডি পেয়ে গেছে। তো এখন শুধুমাত্র একটাই বাকি আছে, যেটা হচ্ছে পিউরিফাইড ডিমন ব্লাড। তো সেটা পাওয়ার জন্য তার ফুল এই ক্যাসেলটাকে ক্লিয়ার করতে হবে। তো সে নেক্সট টাইম যখন আসবে তাকে ফুললি প্রিপেয়ার হয়ে আসতে হবে। আর এছাড়াও সে এতগুলো ডানজনে যাওয়ার কারণে তার পাওয়ার অনেক বেড়ে গিয়েছে, বাট সে অফিসিয়ালি এখনো ই র্যাঙ্কেরই হান্টার। তো তার যদি লেভেল আপ করতে হয় তাহলে তাকে আরো হাই লেভেলের ডানজনের মধ্যে যেতে হবে। তো ই র্যাঙ্ক হওয়ার কারণে তার এগুলো করতে একটু প্রবলেমই হচ্ছে। তো সে এখানে ডিসাইড করে যে সে নিজেকে রিঅ্যাসেস্ট করবে, মানে সে তার র্যাঙ্কে রিচেক করে দেখতে চায় সে আসলে কোন লেভেলে গেছে। তো তারপরে আমাদের এখানে অ্যাসোসিয়েশনের সিন দেখানো হয়। তো এখানে আমাদের অনেকগুলো মানুষকে দেখানো হয় যারা তাদের নিজেদের র্যাঙ্কে রিঅ্যাসেস্ট করার জন্য এখানে এসেছিল, এবং এখানে কিছু রিক্রুটসও ছিল যারা তাদের গিল্ডে হান্টারদের নেওয়ার জন্য সেখানে ঘুরছিল। তো সেখানে আমরা একটা পার্সনকে দেখতে পাই যে আসলে বেকেরই পাঠানো একজন পার্সন। তো সে সেখানে সব হান্টারদের অবজার্ভ করছিল, কে এ র্যাঙ্কের কে সি র্যাঙ্কের। তো সে একজনকে দেখে একদম অবাক হয়ে যায় এবং সে সাথে সাথে বেককে ফোন লাগিয়ে দেয় এবং তাকে বলা যায়, আমি হিউম্যান কিচুল সেকেন্ড ম্যানেজার ডিভিশন থেকে বলছি। সেই পার্সনটা এখানে চলে এসেছে যাকে আপনি খুঁজছেন, এবং আমি কোনো মিস্টেক করছি না, এটা সেই হান্টার সাং। সে তার র্যাঙ্কের রিঅ্যাসেসমেন্ট করতে এখানে এসেছে। তো জিনও তারপরে সেখানে আসে এবং তার পাশে 2টা পার্সন বসেছিল এবং তারা নিজেদের মধ্যে কথা বলছিল। তারা এটাই বলছিল যে ই র্যাঙ্কের হান্টাররা কোনো কাজই পায় না। তো তোমার র্যাঙ্ক যতক্ষণ ডি র্যাঙ্কের ওপরে যাচ্ছে বা ডি র্যাঙ্ক হচ্ছে ততক্ষণ তো তুমি কোনো কাজও পাবা না, এবং ডি র্যাঙ্ক হয়ে গেলে তোমাকে কোনো না কোনো কোম্পানিতে হায়ার করেই নিবে। তো তারপরে এখানে জিনুকে দেখা হয় ভেতরে। তো আমরা সেখানে একটা ব্ল্যাক ক্রিস্টাল দেখতে পাই। তো সেখানে যদি কোনো পার্সন টাচ করে তাহলে তার পাওয়ার স্কিলটা মেজার আপ করা যায়। তো জিনু যখন টাচ করছিল তখন মেশিনের মধ্যে কিছু এরর আসছিল। তো সেখানে থাকা একটা অ্যাসিস্ট্যান্ট ভাবে যে আর এটা কি হচ্ছে, সে আবার ট্রাই করতে বলে, আবারও এরর আসছিল, মানে সেই মেশিনটা জিনুর র্যাঙ্ক বলতে পারছিল না। তো সেখানে তারপরে ডাইরেক্টর চলে আসে এবং সে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তো সেই লেডিটা বলে যে কোনো একটা প্রবলেম হয়েছে এখানে মেশিনের মধ্যে। তো ডাইরেক্টর যখন চেক করে সে তখন বুঝতে পেরে যায় যে এই মেশিনের মধ্যে কোনো প্রবলেম নেই, বরং এই পার্সনটার যে লেভেল সেটা এত বেশি হয়ে গেছে যে এটা মেশিন মেজার আপই করতে পারছে না। তো তার মানে এই পার্সনটা হচ্ছে কান্ট্রির 10 নাম্বার এস র্যাঙ্ক হান্টার। তো ফাইনালি জিনহু এখন এস র্যাঙ্কের হান্টার হয়ে গেছে। তো তারপরে আমাদের জিনচুলের সিন দেখানো হয় এবং তার সাথে আমরা জয়কেও দেখতে পাই। তো জয় তাকে বলে যে আমি রেড গেটের ইনসিডেন্টের বিষয়ে শুনেছি, এটাই যে হোয়াইট টাইগার গিল্ডরা একটা নন মেম্বারকে তাদের রেডে পার্টিসিপেট করতে দিয়েছিল, এবং সেই পার্সনটা বসকে হারিয়ে আবার বাইরে বের হয়ে এসেছে। তোমাকে বলো সেই পার্সনটা কে। তো জিনচুল বলে যে আমি এই বিষয়ে জানি না, আমি সেখানে গিয়েছিলাম বাট তারা বের হওয়ার আগে আমি সেখান থেকে চলে এসেছিলাম, তো যার কারণে সব ডিটেলস আমার জানা নেই। তো অ্যাসোসিয়েশনের অফিস থেকে অনেক আওয়াজ আসছিল। তো জয় তাকে জিজ্ঞাসা করে যে ভেতরে কি হচ্ছে। তো জিনচুল বলে যে যারা ওয়েকেন্ড পার্সন আছে তারা তাদের পাওয়ারকে রিঅ্যাসেসমেন্ট করতে এখানে এসেছে, এই কারণে সম্ভবত সেখানে চিল্লাচিল্লি হচ্ছে। তো সে বলে যে আমি গিয়ে সেখানে চেক করে আসছি। জয় তখন বলে যে ঠিক আছে, তাহলে আমিও তোমার সাথে যাবো। তো ভেতরে আমরা দেখতে পাই সবাই একদম জিনুকে দেখে অবাক হয়ে গিয়েছিল। তারা এটাই বলছিল যে এটাই সেই পার্সন যার লেভেল মেশিনও মেজার আপ করতে পারেনি। তো জিনু তাদের সবার মাঝখানেই দাঁড়িয়ে ছিল এবং সবাই তাকে দেখে একদম অবাক হয়ে যাচ্ছিল। তারপরে সেখানে জয় চলে আসে, রিপ্রেজেন্টেটিভ হান্টার গিল্ডের। তো জিনু তাকে দেখেই বুঝতে পেরে যায় যে সে একটা আলটিমেট হান্টার। তো জয় আসলে অনেক পাওয়ারফুল হান্টার, কিন্তু সে বেসিক্যালি যে ফায়ার মেজেস গুলো থাকে সেগুলোকে কন্ট্রোল করতে পারে। তো জয় এখানে জিনুকে দেখার পরে সেও বুঝতে পেরে যায় যে এটাই সেই পার্সনটা যার কারণে এখানে এত চিল্লাচিল্লি হচ্ছে, এবং তার যে অরা, তার যে ম্যাজিক পাওয়ার সেটা অনেক পাওয়ারফুল ছিল। তো সে জিনুর সামনে এসে তার ইন্ট্রোডাকশন দেয় এবং তাকে তার নাম জিজ্ঞাসা করে, এবং তাকে এটাও জিজ্ঞাসা করে যে সে কোনো গিল্ডে জয়েন করেছে কিনা। সো তুমি যদি চাও আমরা এই বিষয়ে কথা বলতে পারি। বাট আমরা দেখতে পাই জিনু তাকে একদম ইগনোর করে সেখান থেকে চলে যায়। তো জয় এখানে জিনচুলকে জিজ্ঞাসা করে যে আমি কি আমার ইন্ট্রোডাকশন ঠিক মতো দিয়েছি না, আমি তাকে বলেছি না আমি কে। তো জিনচুল বলছে হ্যাঁ আপনি তো বলেছেন। ঠিক তখনই সেখানে বেগ দৌড়াতে দৌড়াতে চলে আসে, কারণ বেগ অলরেডি ইনফরমেশন পেয়ে গিয়েছিল যে জিনু এখানে আছে। তো সে তার সাথে মিট করার জন্য সেখানে চলে আসে, বাট সে অনেক লেট হয়ে গিয়েছিল। তো জয় তাকে দেখে বুঝতে পেরে যায় যে বেগ এখানে কেন এসেছে। তো সে বুঝতে পেরে যায় যে সাং জিনহু আসলে অর্থিত। তো বেকের এই বিষয়টা একদমই পছন্দ হয় না যে জয় এই জিনিসটা কিভাবে জেনে গেল, এটাই যে সাং জিনহুর মতো একটা হান্টার এখানে আছে। তো তারপরে আমাদের জিনু সিন দেখানো হয় যে তার মার সামনে এসে বসেছিল। তো সে তার মাকে বলতে থাকে যে মম আপনি খুব দ্রুতই উঠে যাবেন এবং আমার সাথে কথা বলা শুরু করবেন। তো তারপরে সে যখন সেখান থেকে বাইরে বের হয়ে আসে সেখানে জিনচুল ছিল। তো সে জিনুকে বলে যে আমাদের যে সার্ভেলিয়ান্স ডিভিশনের টাস্কগুলো আছে সেটা এটাই যে আমরা হান্টার্সদের মনিটর করি
এবং তাদেরকে পানিশ করে যারা লর সাথে কোঅপারেট করে না। তো জিনও তাকে বলে যে তোমার কি আমাকে দেখে ক্রিমিনাল মনে হয় যে তুমি আমার উপর সার্ভেলিয়েন্স রাখছো? তো জিনচুল বলে যে না, এমনটা কিছুই না, সার্ভেলিয়েন্সরা শুধুমাত্র হান্টারদের কন্ট্রোল করে। তো তারপরে সে বলে যে তোমার সাথে কেউ একজন মিট করতে চায়। তো সেটা আর কেউ ছিল না, হান্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিল মিস্টার কো। তো সে এসে জিনুকে বলে যে আমি কি তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? তো তারা তারপরে এক জায়গায় বসে এবং সে জিনুকে কনগ্রাচুলেশন বলে এই জন্য যে সে এখন একজন স্ট্যাঙ্গেন হান্টার হয়ে গেছে। তো যার কারণে মিস্টার কো সরাসরি পয়েন্টে আসে একজন স্ট্যাঙ্গ হান্টারের মোটিভ কি হয়, তার টাস্ক কি হয়। সে তাকে বলে যে হান্টার অ্যাসোসিয়েশন অনেক বড়, বাট ভালো হান্টারদের সংখ্যা অনেক কম। বেশিরভাগ হান্টাররাই তাদের ভালো স্ট্যাটাস এবং ভালো টাকা পয়সার জন্যই বড় বড় গিল্ডে জয়েন করে নেয়। এবং আমার সাথে যে জিনচুলকে দেখছো সে অনেক ভালো একজন হান্টার, বাট সে শুধুমাত্র এ র্যাঙ্কের হান্টার। তো আমি চাই যে তুমি আমাদের একজন হয়ে যাও। তো তুমি তো এটা অবশ্যই জেনে থাকবে ম্যাজিক বিচদের সামনাসামনি হান্টার্সরা করে, এবং এখানে 5টা হান্টার গিল্ড আছে যারা বেসিক্যালি মেন, এবং এদের মধ্যে যে ব্যালেন্সটা না, এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই টাইমে তুমি যদি কোনো একটা গিল্ডে জয়েন করে নাও তাহলে তাদের ব্যালেন্সটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং এই 5টা গিল্ডই নষ্ট হয়ে যাবে। তো হান্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি চাই যে একটা 6th পাওয়ার আসুক যে এই 5টা গিল্ডেরও উপরে থাকবে। এই কারণে চাই তুমি আমাদের সাথে জয়েন করো, কারণ তোমার মধ্যে অনেক পাওয়ার আছে। সো তুমি আমাকে বলো এটার বিষয়ে তুমি কি ভাবছো? তো জিনু এখানে ভাবতে থাকে যে এটা তার লাইফের জন্য বড় একটা স্টেপ হবে, মানে গভর্নমেন্ট, মিডিয়া সবাই জিনুর সাথেই থাকবে এবং সে ভালো একটা লাইফ পেয়ে যাবে। এবং সে গোর পাওয়ারকেও অবজার্ভ করে এবং সে বুঝতে পারে যে গো আসলেই অনেক পাওয়ারফুল। তার বয়স 80 বছরের মতো হয়ে গেছে, তারপরেও সে অনেক পাওয়ারফুল। বেসিক্যালি সে এই বয়সেও জিনুকে ম্যাচ করতে পারবে, যার ফলে জিনু আরো বেশি লেভেল আপও হতে পারবে। তো সেই বিষয়ে একটু ভাবে তারপরে সেই অফারটাকে ডিনাই করে দেয়। তো গো তখন তার কথা শুনে মনে করে যে এই পার্সনটা নাম খ্যাতি আর টাকা পয়সা কি তাহলে চুজ করছে। তখন জিনু সেখানে বলে যে তার ফাইট অনেক বেশি পছন্দ, সে ফাইট করতে চায়। তো জিনু বলে যে আমার জায়গা ডানজেনে এবং আমি সেখানেই বিলং করি। তো এটা শুনে গো অনেক এক্সাইটেড হয়ে যায়, মানে তার হার্টবিট অনেক বেড়ে যায়। সে ভাবে যে সে যদি 20 বছর অথবা 10 বছর যদি ছোট হতো তাহলে সে অবশ্যই এই ইয়ং পার্সনটার সাথে ফাইট করতে পছন্দ করত, মানে তার সাথে একসাথে সে ডানজেনে যেতে পছন্দ করত। তারপরে গো সেখান থেকে উঠে যায় এবং বলে যে আমি তোমাকে ফোর্স করবো না, তোমার যেটা ইচ্ছা। তো জিনু বলে যে আমিও এখান থেকে যাচ্ছি, কারণ আমার ছোট বোন বাসায় একাই আছে। তারপরে সে সেখান থেকে চলে যায়। তো গোর মুড আসলে এখানে একটু খারাপই হয়ে যায়। তারপরে সে জিনচুলকে বলে যে তার সব অ্যাপয়েন্টমেন্ট গুলোকে আজকে ক্যান্সেল করে দিতে। সে বলে যে আমি চাচ্ছি না কেউ আজকে আমার সাথে মিট করুক, এবং তুমি কি আমার সাথে ড্রিঙ্ক করবা? তো ও বলে যে না, আজকে করতে পারবো না। তো গো তখন বলে যে সে কি আমার সাথে ড্রিঙ্ক করতে চাইতো। ওইদিকে জিনু যেতে যেতে ভাবতে থাকে যে তার আরো লেভেল আপ করতে হবে। তো তারপরে আমাদের ডংসো সিন দেখানো হয় যেখানে সে হুশে চলে আসে। তারপরে সেখানে ডেপুটি ডাইরেক্টর আসে এবং তার সাথে কথা বলতে চায় সেখানে আসলে হয়েছিল কি। তো সে তাকে জিজ্ঞাসা করে যে সাং ওয়াং নামে যে পার্সনটা সে কি আসলে কোনো ম্যাজিক বিস্ট। তো ডংসো তাকে বলে যে আপনার কি মনে হয় এত পাওয়ার কোনো মানুষের মধ্যে থাকতে পারে? তো ডেপুটি ডাইরেক্টর তারপর তাকে বলে যে তো ঠিক আছে, তুমি যখন ঠিক হয়ে যাবে তখন তুমি চলে এসো। তো যাওয়ার আগে ডংসো তাকে জিজ্ঞাসা করে যে সেই পার্সনটার কি খবর। তো ডেপুটি ডাইরেক্টর তাকে বলে যে আমি সবাইকে লাগিয়ে দিয়েছি তাকে খোঁজার জন্য, বাট সে যেহেতু তোমাকে হারিয়ে দিয়েছে তাহলে তাকে খুঁজে বের করা আসলে অনেক টাফ হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপরে ডংসো মনে করতে থাকে যে সাং হিয়ং তাকে ধমকি দিয়েছিল যে তুমি আমার ফ্যামিলিকে অ্যাপ্রোচ করা ছেড়ে দাও, এবং এটা আমি তোমার ভালোর জন্যই বলছি। তুমি এটা অবশ্যই মনে রাখো যে তুমি মারা যাওয়ার পরেও আমার থেকে বাঁচতে পারবে না, মানে সেই লেভেলের একটা ধমকি দেয় তাকে। তো ডংসোর অনেক রাগ হতে থাকে, কারণ তার জন্য এটা অনেক লজ্জাকর বিষয়, কারণ তার পুরোপুরি একদম বেজ্জতি হয়ে গেছে এবং সে হেরেও গিয়েছে, এমনকি তাকে ধমকিও দিয়ে গেছে। তারপরে সে ভাবে যে তার কিছু ভালো ইকুইপমেন্টের প্রয়োজন, মানে ভালো কিছু আর্টিফ্যাক্টের প্রয়োজন, যাতে করে সে তার সাথে ফাইট করতে পারে। তো তোমরা এটা অবশ্যই দেখেছো যে ইয়োজিনোর কাছে কিছু স্পেশাল আর্মার আছে এবং এগুলোই হচ্ছে ম্যানমেড আর্টিফ্যাক্ট। তো জিনু এগুলো খুঁজছিল এবং সে আমাদের বলে যে এই যে হাই লেভেলে যে ইকুইপমেন্টগুলো হয় এগুলো মানুষরাই বানায়, এগুলো ইউজ করার ফলে হান্টারদের পাওয়ারটা আরো বুস্ট আপ হয়ে যায়। তো সে চেক করতে থাকে, বাট এগুলোর প্রাইস অনেক হাই থাকে। এবং জিনু এটাও ভাবতে থাকে যে সে যেহেতু ই র্যাঙ্কের হান্টার, তো তার কাছে যদি কোনো পাওয়ারফুল আর্টিফ্যাক্ট চলে আসে তো মানুষজন তখন এটা ভাববে যে তার কাছে এই আর্টিফ্যাক্টগুলো, মানে এই পাওয়ারফুল ওয়েপেনগুলো কিভাবে আসলো। তো সে যদি কোনোভাবে কোনো এ র্যাঙ্ক ডানজনের মধ্যে যেতে পারে তাহলে সে একটা এক্সকিউজ দিতে পারবে, মানে সে সেই ডানজন থেকে পেয়েছে এটা মানুষদের বলতে পারবে। তারপরে সে দেখতে পায় যে একটা গিল্ড মাইনিং এর জন্য হান্টারদের রিক্রুট করছে। তারপরে আমাদের অফিসের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই গো এখানে জিনচুলকে সব ইনফরমেশন দিতে থাকে জিনুর বিষয়ে। এটাই বলে যে সে অনেক ছোট থেকে তার ফ্যামিলির খেয়াল রাখছে, এমনকি তার মাও অনেক অসুস্থ এবং অনেক সময় ধরেই সে তার ফ্যামিলিকে সাপোর্ট করে আসছে। তো গো তারপরে তাকে বলে যে রিসেন্টলি সে একটা মাইনিং টিমে জয়েন করেছে এবং সে বলে যে আজকালকার ইয়ংদের একদমই বোঝা যায় না। তো তারপরে আমাদের জিনু সিন দেখানো হয়। তো সে মাইনিং টিমদের সাথে সেখানে চলে এসেছিল। তো জিনু আমাদের বলে যে ফার্স্টে আসে অ্যাসল্ট টিম, যারা আসলে ম্যাজিক বিচদের সাথে ফাইট করে। তারপরে আসে মাইনিং টিম, যারা মানা ক্রিস্টালের মতো
ম্যাটেরিয়ালগুলোকে কালেক্ট করে। তারপরে আসে রিকভারি টিমস, যারা ম্যাজিক বিস্টের লাশগুলোকে নিয়ে যায়। তো এটা শিওর যে এই সময় এই ডানজনের মধ্যে অ্যাসল্ট টিম অবশ্যই আছে, এবং সেটা আর কেউ থাকে না, চয়েরই টিম থাকে। সে তার ফায়ার ইউজ করে সেখানে থাকা সব ম্যাজিক বিস্টগুলোকে শেষ করে দেয়। তো তাদের কাজ এখানে শেষ হয়ে গিয়েছিল, এবং এই স্পেলগুলো থেকে অনেক গন্ধ আসছিল। তো সেখানে আমরা দেখতে পাই চাহিনও ছিল। তো তারপরে তারা সেই গেট থেকে বাইরে বের হয়ে আসে, বাট তারা এখনো সেখানকার বসকে হারিয়েছিল না। তো এখানে থাকা সবাই বলতে থাকে যে হান্টার অ্যাসোসিয়েশনের সেকেন্ড ইন কমান্ড বাইরে বের হয়ে এসেছে। তো জিনিও তাকে দেখে চিনে ফেলে। তো চয় বেসিক্যালি 9th এস র্যাঙ্ক হান্টার ছিল এই কান্ট্রির। তো চাইন যখন সেখান থেকে যাচ্ছিল, সে তখন অদ্ভুত একটা অরা ফিল করতে পারে। জিনিও তার অরা দেখতে পায়, অনেক পাওয়ারফুল অরা ছিল। বাট চাইনের এমনটা ফিল হচ্ছিল যে পাশে সম্ভবত চেয়ারম্যান গো দাঁড়িয়ে আছে, যার অরা আসলে অনেক পাওয়ারফুল। সে ভাবে যে এমনটা কিভাবে হতে পারে, সে এখানে কিভাবে আসবে। সে ভাবে যে এই অরাটা কিছুক্ষণের জন্য আমার ফিল হলো, আবার গায়েবও হয়ে গিয়েছে। তো চাহিন এখানে একদম পুরোপুরি কনফিউজ হয়ে যায়। ওইদিকে জিনও একদম তার সামনে থেকে লুকিয়ে পড়ে। তো জিনও বুঝতে পেরে যায় যে চাহিন আসলে অনেক ইন্টেলিজেন্ট, সে আগেই তাকে সেন্স করে ফেলেছে। তারপরে তারা ডানজনের ভিতরে যাওয়া শুরু করে, মানে রিকভারি টিম আর মাইনিং টিম। তো জিনও তখন ভাবতে থাকে যে এই ডানজনের মধ্যে একটা এ র্যাঙ্কের বস আছে। তো সেই বসের সাথে ফাইটের জন্য সে অনেক এক্সাইটেড থাকে, কারণ ডিমন ক্যাসেলে ভলকান এবং মিটাসের থেকে এই বসটা আরো বেশি পাওয়ারফুল। তো তার সাথে থাকা কিছু মানুষজন বলতে থাকে যে এই পার্সনটাকে আসলে ই র্যাঙ্কের হান্টার, তাকে এখানে কেন নিয়ে এসেছ। তো জিনু এগুলো সব শুনছিল। তারপরে একটা পার্সন ইচ্ছা করে এসে জিনুর গায়ে ধাক্কা দেয় এবং তাকে বলে যে তুমি কি দেখে চলতে পারো না। তো জিনু শুধুমাত্র তার দিকে ঘুরে দেখায়, তাতে সেই পার্সনটা একদম ভয় পেয়ে যায়। তারপরে জিনু সেখান থেকে চলে যায় এবং তারা ভাবতে থাকে যে আসলে কি এই পার্সনটা ই র্যাঙ্কের। তারপরে তাদের লাঞ্চের টাইম হয়ে যায়। তো সেখানকার ইনচার্জ জিনুকে এসে বলেছে তুমি এখন লাঞ্চ করতে পারো। তো জিনু তাকে বলে যে আমি এদিককার এরিয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আসছি। তো লিডার তাকে বেশি দূরে যেতে মানা করে সেখান থেকে চলে যায়। তারপরে তারা সবাই সেখান থেকে চলে যায় এবং জিনু ফাইনালি সেখানে একলা হয়ে যায়। তারপরে জিনু বলে যে এই সুযোগটা তো আমি কখনোই ছাড়বো না। তারপর সে দৌড়ে সামনের দিকে চলে যায়। তারপর সে সামনে এসে একটা গেট দেখতে পায়, সম্ভবত বস সেখানেই আছে। তো জিনুর ভিতর থেকে ফিল হয় যে তার বসের কাছে যাওয়াটা ঠিক হবে না, হারানোটাও ঠিক হবে না, কারণ এটা সে করতে গেলে সেই গেটটা বন্ধ হয়ে যাবে, যার ফলে হান্টার্স গিল্ডের অনেক লোকসানও হয়ে যাবে। বাট তারপরেও তার মন মানছিল না, সে একটু বেশি এক্সাইটেড ছিল। ঠিক তখনই তার পিছে থেকে একটা আওয়াজ আসে যে তুমি এখানে কি করছো। তো আমরা দেখতে পাই যে তার পিছে ছিল চাহিন। তো সে তাকে জিজ্ঞাসা করা যে আমি তোমাকে লাস্টবারের মতো জিজ্ঞাসা করছি তুমি এখানে কি করতে এসেছো। তারপরে এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো তোমাদের এই এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা। এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন বাই বাই।